আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি, 1 সপ্তাহের মধ্যে বাইপাস সার্জারির সম্ভাবনা। বনানী লেকে নিখোঁজের একদিনেও কিশোরের খোঁজ মেলেনি, বুধবার আবারও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ডাকসুতে অরাজনৈতিক সংগঠনের প্যানেল ও স্বতন্ত্র বেড়েছে, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা নিয়ে পাল্টাপাল্টি দাবি। খালেদাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি বিএনপির, জেল কোডের বাইরে সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিজ্ঞানে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার তাগিদ, 15ই মার্চ থেকে চ্যানেল আইতে রিয়ালিটি শো এসো রোবট বানাই। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে জার্মানিতে রোজ মানডে কার্নিভালের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তার বাইপাস সার্জারি করা হতে পারে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সামনে থেকে ওবায়দুল কাদেরের চিকিৎসা ও স্বাস্থ্যের অবস্থা নিয়ে জানাচ্ছেন মাকসুদা আলমাজি। মাকসুদা, সিঙ্গাপুর সময় বিকেল 4টার দিকে ডক্টর রিজভির সাথে আমার সরাসরি কথা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের স্বাস্থ্য বিষয়ক যে তথ্য তিনি আমাকে দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে জনাব ওবায়দুল কাদের এখনই শঙ্কামুক্ত আছেন। আগামী 7 দিনের মধ্যে তার বাইপাস সার্জারি হবে বলে চিকিৎসকেরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তবে অপারেশনের দিন এখনো ঠিক হয়নি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিখ্যাত হৃদরোগ চিকিৎসক ফিলিপ কোর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আবু নাসির রিজভি জানিয়েছেন, অবস্থার আরও উন্নতি হলে বাইপাস সার্জারি করা হতে পারে। জান্নাতুল বাকিয়াকে কার রিপোর্ট। পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাংলাদেশ সময় সোমবার রাত 8:30টার সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। রাতেই তাকে হৃদরোগ সার্জন ফিলিপ কোর তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। মঙ্গলবার সকাল 10টায় ডাক্তার ফিলিপ কোর তার টিম নিয়ে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। তারা অ্যাপ্রিসিয়েট করেন যে বাংলাদেশে তাকে গত 2 দিনে যে ম্যানেজমেন্ট করা হয়েছে, দ্যাট ইজ ভেরি এক্সিলেন্ট ম্যানেজমেন্ট। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে, এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এখন মোটামুটি স্টেবল আছে এবং ডাক্তাররা 7 দিনের মধ্যে তার বাইপাস করার একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন বলে আমার কাছে একটি বিশ্বস্ত সূত্রে খবর এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগের চিকিৎসকরাও ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ রাখছেন। এখন জাস্ট আমাদের ওনাদের কাছে সিগন্যাল দেওয়া যে উনি কি পর্যায়ে যাচ্ছেন ডেলি, তো সেটার জন্যই যতটুকু করা এটা বোধহয় আমাদের ভিসি মহোদয় উনি করছেন। খুব আশাবাদী উনি ইনশাল্লাহ ঠিক উঠে আসবে। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওবায়দুল কাদেরকে 48 থেকে 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অবস্থার আরও উন্নতি হলে বাইপাস করার সিদ্ধান্ত হবে। ওনার ইউরিন আউটপুটটা এখন ভালো আছে এবং অন্যান্য প্যারামিটার গুলো যেহেতু ভালোর দিকে, যতক্ষণ পর্যন্ত ইনটিউবেশন বা ভেন্টিলেশনটা অমিট করা না হবে বা আইএবিপি ব্যবহারের বন্ধ করা না যাবে, ততক্ষণ তো কোনো অপারেশনের সিদ্ধান্ত নিতে পারা যাচ্ছে না। অতএব আগামী 48 বা 72 ঘন্টা দেখার পরে সিদ্ধান্তের দিকে তারা এগোবেন বলে মনে করছেন। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের রক্তে সংক্রমণ সহ যেসব জটিলতা ছিল সেসব অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা।
সোমবার রাতে বনানীর লেকে নিখোঁজ হওয়া সোহাগ নামে এক কিশোরকে এখনও খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের ইউনিট দফায় দফায় চেষ্টা চালিয়েও ওই কিশোরকে উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিস বুধবার সকালে আবারও অভিযান চালাবে। আরও জানাচ্ছেন জাকিয়া আক্তার। সোহাগ নামে 16 বছরের এক কিশোর সোমবার রাত 9টার দিকে বনানী আনসার ক্যাম্পের পাশে গুলশান লেকে পড়ে নিখোঁজ হয়। এরপরই তাকে উদ্ধারের জন্য ডুবুরি দল সহ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করে। তখন না পাওয়া গেলে মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হয়। আমি গত রাত্রে যেটা দেখেছি, ফায়ার সার্ভিস ভাইরা যেভাবে উদ্ধার কাজ চালিয়েছে, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। যেমন একা একা একজন করে নামে, এইভাবে হয়তো বা সম্ভব নয় আমার বাচ্চারা ফেরত পাওয়া। প্রত্যক্ষদর্শীরা বলছে সোহাগ সহ 3 বন্ধুকে স্থানীয়রা ধাওয়া করলে পালানোর সময় সোহাগ লেকে পড়ে যায়। 9:30 যখন একটা 3টা পোলা আইছে, 3টা পোলায় আঙ্গর ধান দিছে, আমরা তো উল্টা পাল্লা দৌড়া দিয়ে আত্রায় মাঝখানে গেছে। পরে আমরা ইন্দা ঘুরে গেতাছি, দেখি উদাও পানি থেকে বললো কি যে ভাই ভাই করে চিল্লাইলো, তো ঠিক ওই যে এখানে মাঝখানে। তো এখানে দেখার পরে মানে কয়েকজন নামতে চাইলো, ভয়তে আর নামে নাই। আমার পরে ঠিক 20 সেকেন্ড পরে ডুবে গেছে। ফায়ার সার্ভিস বলছে নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে সব চেষ্টাই করছে তারা। 2টার সময় ডুবুরির কাজ বন্ধ করে আমরা এই জায়গাতে একটা টিম স্ট্যান্ড বাই রেখে দিই। আমরা 8টার দিকে আসি, বায়দারা ফায়ার স্টেশন এবং টুঙ্গি ফায়ার স্টেশনের ডুবুরি টিম এদিকে আসার পর আমরা কাজ শুরু করছি। এখন পর্যন্ত আমরা ডুবুরি কার্যক্রম চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনো পজিটিভ কোনো আমরা কিছু আশা করতে পারি না। স্থানীয়রা বলছেন পানিতে পড়ে যাওয়ার পর সোহাগ কয়েকবার চিৎকার করে, এরপর থেকে তার আর কোনো সাড়া পাওয়া যায়নি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নতুন করে আর কোনো মহাসড়ক না করে রেলওয়ের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের পুকুর, জলাশয় ও পার্কগুলো রক্ষা করতে হবে। একই সাথে সারা দেশের ছোট নদীগুলো নিয়মিত খনন করে নাব্য ধরে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এনএসি সম্মেলন কেন্দ্রে একনেক বৈঠকে ৬,২৭৬ কোটি টাকা ব্যয় ধরে 8টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ আছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব 100 মিটার সেতু নির্মাণ প্রকল্পে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কারে রাখা হয়েছে ২৫০ কোটি টাকা। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সড়ক, রেল এবং নৌপথ বিবেচনায় রেখে সমন্বিত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাকসু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত ছাত্র সংগঠন ছাড়াও অনেক অরাজনৈতিক সংগঠন প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। তাদের দাবি, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সংগঠনগুলো শিক্ষার্থীদের দাবি পূরণের পরিবর্তে লেজুর বৃত্তি করেছে। তবে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বলছে, সবসময় তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলেন। মাসুর শাকিলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনে 200-র বেশি এবং হল সংসদ নির্বাচনে 700-র বেশি প্রার্থী। অতীতে ডাকসু নির্বাচনে প্যানেল দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কিত ছাত্র সংগঠনগুলোর প্রাধান্য থাকত। 28 বছর পরের নির্বাচনে পরিস্থিতি ভিন্ন। এবার রয়েছে কোটা বিরোধী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জিএস প্রার্থী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র স্বাধিকার পরিষদ সহ বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের প্যানেল। সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সচেতনতা থেকে তারা মনে করে যে লেজুর ভিত্তিক রাজনীতির ডাকসুতে অন্তত থাকা উচিত না, সেই জায়গা থেকে অনেকগুলো স্বতন্ত্র প্যানেল তৈরি হয়েছে। মৌলিক চাহিদাগুলো হচ্ছে শিক্ষার্থীরা এখানে এসে পাচ্ছেন না, তাদের খাবারের চাহিদা ফুলফিল হচ্ছে না, তারা ঘুমাতে পারছেন না, এক রুমে 40 জনের মতো ঘুমাতে হয়। তো এইসব বিষয় নিয়ে হচ্ছে ভূমিকা রাখার কথা হচ্ছে অন্য ছাত্র সংগঠনগুলোর। সেক্ষেত্রে তারা তাদের, আমি বলবো যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দাবি, ডাকসুর নেতৃত্ব পেলে তারাই সবচেয়ে বেশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় করতে পারবে। আগে কিন্তু ছাত্রলীগের আমি সভাপতি, এটা কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের কাজের জায়গা না, কিন্তু আমি যখন ডাকসুর সহসভাপতি নির্বাচিত হই তাহলে কিন্তু সেটা আমার কাজের জায়গা কিন্তু তৈরি হবে। তখন আমি আমার অধিকারের জায়গা থেকে ছাত্রদের কাছ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে পারবো। কেউ যদি ব্যক্তিগতভাবে সে যদি আপনার প্রগতি রাজনীতিতে বিশ্বাস করে, তাহলে তার প্রার্থী হওয়ার অধিকার রয়েছে, সেটা স্বতন্ত্র হোক আর রাজনৈতিক দলের ব্যানারেই হোক। আমরা যে দাবি নিয়ে ছাত্রদের কাছে যাচ্ছি যে আমরা এমন একজন নেতা চাই, এমন এক দল নেতা চাই যারা ছাত্রদের উপর কর্তৃত্ব করবে না। একেবারে অভূতপূর্ব এক দৃশ্য, দীর্ঘ 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তার প্রচারণায় সরগরম ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন
তারা তাদের অধিকার আদায়ের চেষ্টা করবেন। একই সাথে ক্যাম্পাসে যে সহাবস্থান রাজনীতির সূচনা হয়েছে তা বজায় থাকবে। সাধারণ শিক্ষার্থীরা চান রাজনৈতিক বা অরাজনৈতিক যে নির্বাচিত হন তারা যাতে তাদের মৌলিক সমস্যার সমাধান করেন। এখনো হলে থাকতে পারতেছি না, আমাদের হল প্রশাসন এটা এখনো নিশ্চিত করে নাই। হলগুলোতে এখন সব ছাত্র সংগঠনেরই একটা সহাবস্থান আছে। মেয়েদের নিরাপত্তার বিষয়টা একটু যাতে ভাবা হয়। আমি সেক্ষেত্রে প্রত্যেক মেয়েদের জন্য আলাদা আলাদা সিটের জন্য কাজ করব। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ। তারাই ক্ষমতায় আসুক বা তারাই ডাকসুর নেতা হোক যারা আসলে পরিবর্তন করতে পারবে। কমন রুমের প্রবলেম, খাবার দাবারের প্রবলেম। তারা অনেক আশ্বাস দিচ্ছেন, দেখা যাক ডাকসু হওয়ার পরে তারা কি করেন। পরিবেশ পরিষদে ধর্মীয় ছাত্র সংগঠন নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নিজেদের নামে প্রচার চালাচ্ছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ এনে আবারও তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার সচিবালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জেল কোডের বাইরে গিয়ে চিকিৎসার কোনো সুযোগ নেই। মোরসালিন বাবলার রিপোর্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কারাগারে থাকা খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে কথা বলেন তারা। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন। সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান জেল কোডের বিধান এবং মেডিকেল বোর্ডের সুপারিশের বাইরে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার কোনো পরিকল্পনা নেই সরকারের। কোর্টের মাধ্যমে একটা কমিটি করে দেওয়া হয়েছিল, সেই কমিটিকে যে নির্দেশনা দেওয়াটা হয়েছিল যে এই কমিটি এই বোর্ড তার চিকিৎসার সর্বপ্রকার খোঁজখবর রাখবেন এবং ব্যবস্থা নেবেন। এই বোর্ড গত 24 তারিখ আমাদের কারাগারে ভিজিট করেছেন এবং তারা কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা আবারও বঙ্গবন্ধু হাসপাতালে তাকে প্রেরণের কথা বলেছেন। এর আগে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবিতে গত বছরের 27 মার্চ, 23 এপ্রিল এবং 9 সেপ্টেম্বর 3 দফা বিএনপির প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে ওআইসি মামলা করলেও প্রত্যাবাসনে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার এলিসন ব্লেক। আফরোজা হাসির রিপোর্ট। প্রায় 1.5 বছর পার হয়ে গেলেও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি রাখেনি মিয়ানমার। কক্সবাজারের রুখিয়া আর টেকনাফে অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়া প্রায় 11 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগে অন্যদের মতো বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্যও। ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতেও বাংলাদেশের পাশে থেকে রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেয় যুক্তরাজ্য। যুক্তরাজ্য শুরু থেকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। আর নিজেদের উপর হওয়ার নির্যাতনের বিচার পাওয়ার অধিকার রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর। এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক আদালতে ওআইসি রেজুলেশন অনুমোদনকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। তারা মায়ানমারের ভিতরেই করবে, রাখাইন প্রভিন্সেই করবে, বাট তারা যদি ওয়েস্টার্ন যেগুলো অপছন্দ করে তারা ফ্রেন্ডলি কান্ট্রি। আমি বলেছি যে আসিয়ান, ইন্ডিয়া, চায়না এদের নিয়ে যারা একটা নন মিলিটারি লোকরে দিয়ে এখানে সেফ জোন করে, সো দ্যাট এই লোকগুলো ওখানে চলে এবং দে ফিল সিকিউর অ্যান্ড সেফটি। বৈঠকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সাজা পাওয়া সব অপরাধীকে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দিতে দেশের তরুণ প্রজন্ম গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনারে আলোচনা করেন তিনি। 15 মার্চ থেকে প্রতি শুক্র ও রবিবার রাত 9:30টায় এসো রোবট বানায় রিয়ালিটি শো প্রচার হবে চ্যানেল আইতে। সামিয়া রহমান প্রিমার রিপোর্ট।
বিজ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো এসো রোবট বানাইকে ঘিরে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতের রোবট এবং আগামী সম্ভাবনা নিয়ে এই সেমিনার। বাংলাদেশে এইটার কদর খুব বেশি। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে কার্যকরী উদ্যোগ নেওয়ার কথা বলেন বক্তারা। এই কাজগুলো স্কুল লেভেল থেকে হওয়া উচিত আমি মনে করি। চ্যানেল আই আমরা তুলে ধরছি রোবোটিক এই রিয়েলিটি শোকে। এটা কেন যে রোবোটিক শো এখনই যদি না করি, আমি টেলিভিশনের পক্ষ থেকে বলছি, তাহলে আর সময় নেই যে মানুষ এই প্রযুক্তির জ্ঞান কতটুকু নেবে, কতটুকু নেওয়া উচিত। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো প্রয়োজনের চাইতে বেশিতে যাওয়া উচিত নয়। কেন? কারণ তার চেয়ে বেশি গেলে মানুষের মনুষ্যত্ব থাকে না, মানুষের নিজের যে জ্ঞান সেটা সুপ্ত হয়ে যায়, সেটাকে বিকাশ করার সুযোগ থাকে না। সেমিনারে নিজের তৈরি স্মার্ট টেবিল প্রদর্শন করেছে ৮ম শ্রেণীর শিক্ষার্থী রাফিয়াত সালে চৌধুরী। বিশেষভাবে সক্ষম মানুষদের সহায়তায় চিকিৎসা সরঞ্জাম সহ যে কোনো কিছু বহন করতে সক্ষম এই টেবিলটি। আন্তর্জাতিক রোবোটিক্স অলিম্পিয়াডে বিভিন্ন ক্ষেত্রে সফল শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় সেমিনারে। খুদে এই উদ্ভাবকদের জন্য অর্থ সহায়তা দেবে সরকার, জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আগামীতে আন্তর্জাতিক এবং জাতীয় অলিম্পিয়াড কম্পিটিশনে আমরা আইসিটি ডিভিশন আপনাদের যত রকম হেল্প করা লাগে সেটা আমরা করব। রোবোটিক্স অলিম্পিয়াডে মূল থিমটা হচ্ছে এগ্রিকালচার রোবোটিক্স। তো আমাদের শাইখ সিরাজ ভাই আছেন, আমরা তাকে নিয়ে বসবো। আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, আমাদের এই দেশে কত ধরনের রোবটের প্রয়োগ আমরা করতে পারি। বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণা এবং উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ সেন্টার তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। এবারের আয়োজন উত্তাল মার্চ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971-এর মার্চে সময় যত গড়াচ্ছিল ততই মুক্তিকামী মানুষের আন্দোলনে উত্তাল হয়ে উঠছিল দেশ। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে এদেশের মানুষ। এদিনও সামরিক জান্তার গুলিতে হতাহত হয় বহু বাঙালি। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। দেশের সর্বত্র অব্যাহত বাঙালির প্রতিরোধ। সেনাবাহিনীর গুলিতে টঙ্গী শিল্প এলাকায় শহীদ হন কমপক্ষে 4 জন, আহত 20 জনেরও বেশি। বিক্ষুব্ধ জনতা টঙ্গী ব্রিজের কাঠের অংশ উপড়ে আগুন ধরিয়ে দেয়। চট্টগ্রামে বাঙালি বিহারি সংঘর্ষ এবং সামরিক জান্তার গুলিতে এদিন আরও 22 জনের মৃত্যু হয়। রাজশাহী ও যশোর মিছিলেও সেনাবাহিনীর গুলি, হতাহত হয় অনেক। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসতো, মিটিং চলতো, মিছিল চলতো, ফ্রি স্টাইল, যার যার মতো বলতেছে, বক্তৃতা করতেছে, স্বাধীনতা চাই, যুদ্ধ করব, বিপ্লব করব, যা যা তখনকার যার যে বক্তব্য, সকলেরই একই কথা, স্বাধীনতা। দুপুরে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বাঁশের লাঠি তৈরি করো, পূর্ব বাংলা স্বাধীন করো স্লোগানে সর্বস্তরের মানুষ বিশাল লাঠি মিছিল বের করে। বিভিন্ন গ্রামে গ্রামে কমিটি হইতেছিল, সবার কাছে লাঠি সোটা, এরা আর না হলে লাঠি সকলের হাতে ছিল, দা কাছে এগুলোও ছিল অনেকের কাছে, কুড়াল ছিল, তারপর বল্লম ছিল, এগুলো নিয়ে জনসভায় আসছে। তখনকার মানসিকতাটা আজকে কথা বলে বোঝানো যাবে না, তারা চেতনায় এত বেশি তুঙ্গে ছিল যেটা বিশ্বাস করা যায় না। ঢাকায় এদিন ছাত্রলীগের লাঠি মিছিলে স্বতঃস্ফূর্ত জনতা অংশ নেয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এখন রয়েছে সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান নৌবাহিনী। বিবৃতিতে পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র জানান, সোমবার রাতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সাবমেরিনটি তাদের অর্থনৈতিক জোনের জলসীমায় ঢোকার চেষ্টা করে। ওই সাবমেরিনে হামলা না চালিয়েও সেটিকে পিছু হটতে বাধ্য করেন তারা। শান্তির পদক্ষেপের কথা মাথায় রেখে সাবমেরিনে হামলা না চালানোর দাবি করেন ওই মুখপাত্র। পাকিস্তানের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা অভিযানে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের 2 সদস্য নিহত হয়েছে। জঙ্গিদের কাছ থেকে 2টি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের মধ্য দিয়েও প্রতিবারের মতো এবারও জার্মানিতে উদযাপিত হলো রোজ মানডে কার্নিভাল। এবারের এ কার্নিভালে প্রাধান্য পেয়েছে গত বছর সারা বিশ্বে প্রভাব বিস্তারকারী বিভিন্ন রাজনৈতিক ইস্যু। এতে বিভিন্ন আকৃতির হাস্যরসাত্মক পাপেটের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, সৌদি ক্রাউন প্রিন্স সালমান, ইতালির ডেপুটি প্রধানমন্ত্রী সালভিনি, পোপ সহ বিভিন্ন ব্যক্তিদের সমালোচনামূলক কার্যক্রম তুলে ধরা হয়। মূলত গেল বছরে তাদের বিভিন্ন কার্যক্রম যা সারা বিশ্বে ব্যাপক আলোচনার তুঙ্গে ছিল, সেসব বিষয়কে কমেডি আকারে সবার সামনে উপস্থাপন করা হয়। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা জিএসপি বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের বাজারে মার্কিন পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিত করা যায়নি বলে কংগ্রেসকে লেখা চিঠিতে এমন ইচ্ছের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে এই সুবিধার আওতায় বছরে $5.6 বিলিয়ন পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত। তুরস্কের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন জিএসপি থেকে বিশ্বে যে দেশগুলো সবচেয়ে বেশি সুবিধা পায় তার একটি ভারত। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। বেশি ফসল ও মুনাফা পাওয়ায় কুষ্টিয়ায় বাড়ি মসুর 7 চাষ করে লাভবান হয়েছেন কৃষক। জিঙ্ক সমৃদ্ধ মসুর হয়, বাজারে চাহিদাও অনেক। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মাঠে স্বল্পমেয়াদী জাত বাড়ি মসুর 7 চাষ করছেন সেখানকার কৃষক। এই জাত স্বল্পমেয়াদী হওয়ায় একই জমিতে 3 ফসলের পরিবর্তে বছরে 4 ফসল চাষ করা যায়। গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের উচ্চ ফলনশীল বাড়ি মসুর 7 মানবদেহে আয়রন ও জিঙ্কের ঘাটতি মেটাবে। আমরা 4 ফসল দ্রুতভাবে আমরা করতে পারছি। আমাদের এটা নিঃসন্দেহ 4টি ফসল আমরা হচ্ছে, অথবা আমরা লাভবান হচ্ছি। এই মসুরি ফলনও বেশি হচ্ছে, এবার খুব সুন্দর হয়েছে, ছড়া খুব ভালো হয়েছে। বাড়ি মসুর 7 চাষ করে বিঘা প্রতি 8 থেকে 9 মণ ফসল পাচ্ছেন কৃষক। এই মসুরটায় ফলনও বেশি, গাছের ছড়াও বেশি, তারপরে আশা করা যাচ্ছে 7-8 মণ বিঘা প্রতি ফলন হবে। আমাদের এই বাড়ি মসুর 7 খুবই ভালো, ফুল আসছে, সাজ নষ্ট হচ্ছে না, আমাদের কীটনাশক আমরা ব্যবহার করছি না। এই মসুরটাতে আমরা চাষ করে অনেকটা লাভবান। খাদ্য উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে বাড়ি মসুর 7 ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। মসুরের জিঙ্ক সমৃদ্ধ, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে এবং আমাদের জিঙ্কের চাহিদা শরীরে মেটাচ্ছে। আমি মনে করি এই 4 ফসলের মাধ্যমে অত্র এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। জেলায় এবার 5,000 হেক্টর জমিতে বাড়ি মসুর 7 আবাদ হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে সড়ক দ্বীপের সবুজ প্রকৃতি খণ্ডে এখন ভিড় করছে টিয়া পাখি। পাখিদের জন্যই এখানে সূর্যমুখী গাছ লাগানো হয়েছে। রং বেরঙের ফুল, প্রকৃতির নানা অনুষঙ্গের সঙ্গে সড়কের পাশে সূর্যমুখী চত্বরে টিয়া পাখি এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আবুল কাশেম টিপুর ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। ব্যস্ত সড়ক, মারাত্মক বায়ু আর শব্দ দূষণ। এর পাশেই বড় বড় সূর্যমুখী ফুলের উপর বসে আপন মনে গান গাইছে টিয়া পাখির দল। কয়েক হাত দূরে মানুষের কোলাহল,
তাতেও ভ্রুক্ষেপ নেই ওদের। ধানমন্ডির সায়েন্স ল্যাবের কাছে এই সড়ক দ্বীপে পাখিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে। টিয়া পাখির পছন্দের খাবার হিসেবে এখানে রোপণ করা হয়েছে সূর্যমুখী ফুলের গাছ। সূর্যমুখী আমি নিজেও পছন্দ করি এবং জনসাধারণরা সূর্যমুখী খুব পছন্দ করে। শহরের মধ্যে পাখি আসছে, টিয়া পাখি আসছে, তারা দেখছে, টিয়া পাখি খেতে পাচ্ছে, এটা তো একটা বিরল আনন্দের বিষয়। সূর্যের মতো বড় বড় হাসি হেসে এই ফুল যেমন দর্শনার্থীদের মুগ্ধ করছে, তেমনি বাড়তি হিসেবে মিলছে টিয়ার আনাগোনা। সকাল থেকেই দল বেঁধে উড়ে আসে টিয়া পাখির দল। পথচারী তো দেখছেনই, জ্যামে আটকে থাকা যাত্রীরা বাসের জানালা থেকেও মুগ্ধ চোখে উকি দিচ্ছেন। একটা শহরের এত ঘিঞ্জি একটা এলাকার মধ্যে আমার মনে একটা প্রশান্তির ছাপ। টিয়া পাখি আছে, তো একদম টিয়াটা দেখেন দেখা যাচ্ছে সূর্যমুখী গাছের মধ্যে। তো আমার মনে এটা ভীষণ ভালো একটা কাজ উনি করেছেন। এখন নজিরবিহীন হয়ে গেছে, দেখা যায় না। ঢাকা শহরে খুবই কম জায়গায় টিয়া পাখিটা দেখা যায়। এখানে মাঝে মধ্যে আমি যা আশা করি দেখি, অনেক ভালো লাগে। যে করেছে তারকে অনেক ধন্যবাদ, কারণ অনেক সুন্দর দেখতে সিস্টেমটা করেছে, ভালো লাগে। মাত্র 22% এই ত্রিকোণখণ্ডে কি নেই, ছোট পরিসরে তৈরি করা হয়েছে টিলা, লেক সহ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ। নানা প্রাণী ইচ্ছে মতো আবাস গড়েছে এখানে। নিজের বাসায় ডিমে তা দিচ্ছে ঘুঘু পাখি। কত শব্দ এখানে, এখানে পাখি আসছে কি করে? তাহলে এই যে কালকেই তো ডিম পারলো, বাচ্চা ফোটালো, এখানে আমি ওই রকম করেই তৈরি করেছি। যে কোনো জায়গায় যদি ইচ্ছা হয় আমরা কিন্তু করা সম্ভব। হরতালে গুলিতে নিহত সজলের স্মৃতিতে ধানমন্ডির এই সড়ক দ্বীপে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ অর্ঘ্য। এর সৌন্দর্য বাড়ানোর দায়িত্ব পান নগর সৌন্দর্যবিদ রাফেয়া আবেদিন। ইট পাথরের এই নগর, যেখানে এত যানজট, এত কোলাহল, সেখানে এরকম সুন্দর প্রকৃতি বানিয়েছেন রাফেয়া আবেদিন। এখানে অন্যান্য পাখির সাথে উড়ে আসছে টিয়া পাখিও, যা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এটি প্রমাণ করে যে এই নগরের অন্যান্য ফাঁকা জায়গাগুলোতেও এরকম সৌন্দর্য বর্ধনের কাজ করা সম্ভব। ঢাকার ধানমন্ডি থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পাবনায় 5 দিনের এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় মাইডস থেকে প্রশিক্ষণ নেওয়া নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা উদ্বোধন করেন বাংলাদেশের নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরিউস। মাইডসের চেয়ারম্যান, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক জসিমউদ্দিন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মেলায় পোশাক, কসমেটিক্স, জুতা, ব্যাগ, খেলনা, ঘর সাজানোর সরঞ্জাম এবং খাবারের 33টি স্টল রয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবলের মূল পর্বে প্রস্তুতি, বাংলাদেশ দলকে ইউরোপে প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনা। গলায় হাত দেওয়ার কি আছে? খারাপের দেখছোটা কি? ছাড়ো তুমি। না ছাড়বো না, তুই নোংরা। বাইরে তুই আমার বাসা থেকে। বাসায় থেকে আমি বক বক করব আর তুমি আমার পাশে থেকে সেটা শুনবা। দারুণ আইডিয়া তো, ভালো প্রতিশোধ হবে। দিয়ে দে ছাকা। তুমি কি আমাকে ভালোবাসো? না। সালাউদ্দিন লাভলুর প্রিয় দিন, প্রিয় রাত দেখবেন প্রতি শনি ও রবিবার রাত ৮টায় শুধুমাত্র চ্যানেল আইতে। রবির ছায়ায় আপনাদের সাদর সম্ভাষণ। রবীন্দ্রনাথের জীবন এবং রবীন্দ্রনাথের গান একই সূত্রে গাঁথা। রবীন্দ্রনাথের গান এবং সেই গানগুলোর প্রেক্ষাপট নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যার আলোচনা এবং পরিবেশনা। সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের প্রিয় শিল্পীদের পরিবেশনা। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ
শহীদুল আলম সাচ্চুর প্রযোজনায় রবীন্দ্রসঙ্গীত নিয়ে চ্যানেল আইয়ের নতুন আয়োজন রবির ছায়া। দেখবেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ শুধুমাত্র চ্যানেল আইতে। বিনোদন বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠান কিউট সাময়িকী দেখবেন প্রতি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ শুধুমাত্র চ্যানেল আইতে। ইউনিভার্সাল ফুড লিমিটেড টিফিন দেখবেন প্রতি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুধুমাত্র চ্যানেল আইতে। দেশের এসএমই খাত নিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ দেখবেন প্রতি সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 শুধুমাত্র চ্যানেল আইতে। One doctor in Bangladesh created miracles, and how much does your device using a simple plastic bottle cost to make? Very simple difference. এত সব পরিকল্পনা বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশে এক তরুণ। The idea is দিনের বেলা আমরা দেখেছি 100,000টা লাইট সারা দিন জ্বলতে থাকে। রানীর কাছ থেকে যেই স্বীকৃতিটা পেতে যাচ্ছি এবং এটা হয়তো বা আমাকে পরবর্তীতে কাজগুলো এক্সপানশন করতে অনেক হেল্প করবে। ও যেভাবে এখন ইন্টারন্যাশনালি কাজ করছে, দেশকে রিপ্রেজেন্ট করছে, আমি চাই এই জিনিসটা আরো বৃহৎ আকারে কাজ করুক। আমাদের সন্তানদের সাফল্যে আমরা গৌরব অনুভব করি। এই তরুণদের হাতেই হেসে উঠবে আগামীর বাংলাদেশ। খেলতে পাঠিয়েছে বিকেলবেলা, এখন তুমি খেলতে যাও, ওখানে দেখি গাড়ির আড়ালে বসে বসে পড়ছে। ভাইয়া গোল্ড মেডেল পেয়েছে আর ভাইয়া অনেক বিখ্যাত হয়ে গেছে। জাওয়াদের কথা বলতে ভালোই লাগে, কারণ জাওয়াদ তো শুধু আমাদের প্রতিষ্ঠানের গর্ব নয়, ও পুরো বাংলাদেশেরই গর্ব। এই তরুণদের জীবন নিয়ে আমাদের নতুন অনুষ্ঠান আমাদের সন্তানেরা। আমাদের সন্তানেরা একটি নতুন অনুষ্ঠান নিয়ে আমি নাসিরউদ্দিন ইউসুফ আপনাদের সামনে আসছি। ইউসিবি নিবেদিত আমাদের সন্তানেরা দেখবেন প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ঢাকার হাজারীবাগে ট্যানারি কারখানাগুলোতে ক্ষতিকারক কোনো কেমিক্যাল পায়নি টাস্কফোর্স। মঙ্গলবার সকালে ঢাকা সিটি কর্পোরেশনের টাস্কফোর্স কয়েক ঘন্টা হাজারীবাগের বিভিন্ন কারখানা ও দোকানে অভিযান চালায়। অভিযানে অংশ নেয় ঢাকা সিটি কর্পোরেশন, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযান শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, হাজারীবাগে অতি দহনশীল ক্ষতিকর কোনো কেমিক্যাল পাওয়া যায়নি। 20 ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় আগুনের পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গুদাম সরাতে টাস্ক ফোর্স করে সরকার। ওদিকে রাজধানীর বছিলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ।